মার্কিন প্রেসিডেন্ট জন এফ কেনেডির হত্যাকাণ্ড ঘটেছিল এক কঠোর নিরাপত্তা বলয়ের মধ্যে। তিনি সেদিন সুসজ্জিত প্রেসিডেন্ট মোটরক্যাডে চড়ে ড্যালাসের ডাউনটাউন অতিক্রম করছিলেন। তার সুরক্ষায় সিক্রেট সার্ভিস এজেন্ট ও পুলিশের একটি বড় দল মোতায়েন ছিল। এমনকি এফবিআইও বেশ কিছুদিন ধরে পুরো রুটটির ওপর কড়া নজর রাখছিল। এত নিরাপত্তার সত্ত্বেও 1963 সালের 22 নভেম্বর ডিলি প্লাজার কাছে তার উপর অপ্রত্যাশিত হামলা হয় এবং চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু ঘটে। এই হামলার মাত্র কয়েক মিনিটের মধ্যেই সিআইএ, এফবিআই, সিক্রেট সার্ভিস এবং পুলিশ পুরো শহর তোলপাড় করে ফেলে। কিন্তু রাষ্ট্রীয় সকল শক্তি প্রয়োগ করার পরেও লি হার্ভি অসওয়ার্ড নামের একটি বন্দুকধারী ছাড়া আর কাউকেই তারা আইনের আওতায় আনতে পারেনি। বন্ধুরা, আর এখানেই তৈরি হয় বহু বছরের জট। সত্যি কি এই হত্যাকাণ্ডের পেছনের মূল পরিকল্পনাকারীকে খুঁজে পাওয়া যায়নি, নাকি তাকে আড়াল করার জন্য শুধুমাত্র খোঁজার একটা নাটক করা হয়েছিল? এটি কোনো সুদূর প্রসারী ও গভীর চক্রান্তের ফল, নাকি একজন একাকী শুটারই বিশ্বের সবচেয়ে দক্ষ গোয়েন্দা সংস্থাগুলোর নজর এড়িয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে জনপ্রিয় প্রেসিডেন্টকে হত্যা করেছিল? প্রেসিডেন্ট জন এফ কেনেডির হত্যাকাণ্ডের অফিসিয়াল গল্পটি সাধারণ মানুষের পক্ষে ডাইজেস্ট করা বেশ কঠিন ছিল। বিমানবন্দর থেকে প্রেসিডেন্টকে যে ব্যাংকুয়েট হলে নিয়ে যাওয়ার কথা ছিল, তার একটি সহজ ও দ্রুত গতির বিকল্প পথ ছিল। তবে কেন তার মোটরক্যাডকে শহরের ব্যস্ততম কেন্দ্রের মাঝখান দিয়ে নিয়ে যাওয়া হলো? আর এই রুটের পরিকল্পনাই বা কে করেছিল? অফিসিয়ালি যার বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ আনা হয়েছিল, তার সেখানে উপস্থিতি কি কেবলই একটি কাকতালীয় ব্যাপার ছিল, নাকি কোনো গোপন পরিকল্পনা? বাস্তবতা হলো, হত্যাকাণ্ডের মাত্র 1 মাস আগে একটি সাধারণ ফোন কলের মাধ্যমে লি অসওয়ার্ডকে বুক ডিপোজিটরি ভবনে চাকরি দেওয়া হয়েছিল। কিন্তু কিভাবে এটি সম্ভব হলো? আর শুটিং সিনের ভিডিও ফুটেজে স্কার্ফ পরা একজন নারীকে মার্ডারের টাইমের বিভিন্ন ছবি তুলতে দেখা গিয়েছে। এই মার্ডারের সাথে এই মিস্টেরিয়াস নারীর কানেকশন আসলে কি ছিল? হ্যালো এভরিওয়ান, আমি পিঙ্কি ছেত্রী। ওয়েলকাম করছি অন বোর্ড উইথ ছেত্রীর আরেকটি নতুন এপিসোডে। চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক। আজ থেকে প্রায় 60 বছর আগে প্রেসিডেন্ট জন এফ কেনেডিকে তার মোটরক্যাডে গুলি করে হত্যা করা হয়েছিল। এই মর্মান্তিক ঘটনাটি যেখানে লক্ষ লক্ষ আমেরিকানকে শোকে ভাসিয়ে দিয়েছিল, ঠিক তেমনি এই মামলার তদন্ত প্রক্রিয়াও সাধারণ মানুষের মনে ওঠা অসংখ্য প্রশ্নের উত্তর দিতে ব্যর্থ হয়েছে। অনেকেরই ধারণা, মার্কিন যুক্তরাষ্ট্রের শীর্ষ গোয়েন্দা সংস্থাগুলো এই হত্যাকাণ্ডের ব্যাপারে অনেক সত্য গোপন করেছে। আর এমনটা ভাবার পেছনেও জোরালো কারণ রয়েছে। প্রথমত, প্রেসিডেন্ট কেনেডিকে টেক্সাসের ডালাস শহরে একটি রাজনৈতিক বক্তব্য দিতে যেতে হতো। এর জন্য দুটি অপশন ছিল, ট্রেডমার্ক এবং উইমেন্স বিল্ডিং। হোয়াইট হাউসের পক্ষ থেকে উইমেন্স বিল্ডিংটি বেছে নেওয়ার সুপারিশ করা হয়েছিল, কিন্তু টেক্সাসের গভর্নর জন কনলি চেয়েছিলেন প্রেসিডেন্ট যেন ট্রেডমার্কেই যান, কারণ এটি ছিল একটি আধুনিক ব্যাংকুয়েট হল। অবশেষে হত্যাকাণ্ডের মাত্র 8 দিন আগে, অর্থাৎ 14 নভেম্বর, ট্রেডমার্ককে ভেন্যু হিসেবে চূড়ান্ত করা হয়। তবে এই খবরটি গোপন রাখা হয়েছিল। দ্বিতীয়ত, লাভ ফিল্ড এয়ারপোর্ট থেকে ট্রেডমার্ক পর্যন্ত যাওয়ার জন্য সাধারণত এমন একটি পথ বেছে নেওয়ার কথা যেখানে ট্রাফিক এবং টার্ন কম থাকে। শহরকে বাইপাস করে বাইরে দিয়ে যাওয়ার মতো একটি নিরাপদ পথ থাকা সত্ত্বেও সেটি বাদ দেওয়া হয়। পরবর্তীতে বেছে নেওয়া হয় শহরের ভেতরের একটি পথ, যা ঠিক সেই স্কুল বুক ডিপোজিটরি ভবনের পাশ দিয়ে গেছে, যেখান থেকে শুটার প্রেসিডেন্টের ওপর হামলা চালিয়েছিল। অনেকেই মনে করেন এই রুটটি সিলেক্ট করা চক্রান্তের একটি অংশ ছিল। তবে অফিসিয়াল তথ্য অনুযায়ী প্রেসিডেন্ট কেনেডি নিজেই জনগণের কাছাকাছি থাকার জন্য শহরের ভেতর দিয়ে যেতে চেয়েছিলেন। যদি ট্রেডমার্কের পরিবর্তে উইমেন্স বিল্ডিং সিলেক্ট করা হতো, তবে মোটরক্যাডটি মেইন রোড দিয়ে পূর্ব দিকে চলে যেত। ফলে বুক ডিপোজিটরি থেকে দূরত্ব অনেক বেড়ে যেত এবং শুটারের জন্য নিশানা লাগানো কঠিন হতো। কারণ প্রেসিডেন্টের বাম পাশে বসা তার ওয়াইফ ফার্স্ট লেডি জ্যাকলিন কেনেডি শুটার এবং প্রেসিডেন্টের মাঝখানে চলে আসতেন। অর্থাৎ প্রেসিডেন্টের হত্যাকাণ্ডের সফল বাস্তবায়নের জন্য ট্রেডমার্ক ভেন্যুটি চূড়ান্ত হওয়া অত্যন্ত
অত্যন্ত জরুরি ছিল। গভর্নর জন কনালি এই ভেন্যু নির্বাচন করলেও তার উপর সরাসরি সন্দেহ করার সুযোগ ছিল না, কারণ হামলার সময় তিনি নিজেই স্ত্রী সহ সেই প্রেসিডেন্সিয়াল লিমুজিনে বসা ছিলেন এবং তিনিও গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছিলেন। কিন্তু পর্দার আড়ালে এমন কেউ নিশ্চয়ই ছিল যে এই সমস্ত হিসেব নিকেশ অনেক আগে থেকেই করে রেখেছিল। বন্ধুরা, আর এই গভর্নর জন কনালি প্রথম থেকেই এই রুট দিয়ে আসার পক্ষে ছিলেন না। বন্ধুরা, প্রেসিডেন্টের সফরের আইটিনারি তার হত্যাকাণ্ডের মাত্র 3 থেকে 4 দিন আগে জনসমক্ষে প্রকাশ করা হয়েছিল, কিন্তু তারও 2 মাস আগে স্কুল বুক ডিপোজিটরিতে এমন কিছু ঘটনা ঘটে যা ইঙ্গিত করে যে এই গোপন তথ্য হয়তো কারো কাছে আগে থেকেই ছিল। 1963 সালের সেপ্টেম্বর মাসে বুক ডিপোজিটরিতে হঠাৎ কর্মীর সংকট দেখা দেয়। 12 সেপ্টেম্বর ওয়েসলি ফ্রেজিয়ার নামের এক ব্যক্তিকে এমপ্লয়মেন্ট এজেন্সির মাধ্যমে সেখানে চাকরির অফার দেয়া হয়। এর ঠিক 1 মাস পর অর্থাৎ 15 অক্টোবর ওয়েসলির এক প্রতিবেশীকেও একটি ফোন কলের মাধ্যমে সেখানে নিয়োগ দেয়া হয়। এই প্রতিবেশী আর কেউ নন, স্বয়ং লি হার্ভি ওসওয়াল্ড, যাকে জন এফ কেনেডির মার্ডারে অ্যারেস্ট করা হয়েছিল। ড্রাইভিং লাইসেন্স না থাকায় ওসওয়াল্ড ডালাসের একটি রুম ভাড়া নিয়ে থাকতেন এবং সপ্তাহের শেষে ওয়েসলির সাথে বাড়ি যেতেন। প্রায় 1 মাস এই রুটিন চলার পর হত্যাকাণ্ডের ঠিক 1 দিন আগে অর্থাৎ 21শে নভেম্বর ওসওয়াল্ড হঠাৎ করেই তার বাড়ি ইরভিংয়ে চলে যান। পরের দিন সকালে যখন তিনি অফিসের জন্য বের হন, তখন তার হাতে একটি লম্বা কাগজের ব্যাগ ছিল। ওয়েসলিকে তিনি বলেছিলেন ব্যাগের ভেতরে তার রুমের জন্য পর্দার রড রয়েছে। হত্যাকাণ্ডের ঠিক হাফ অ্যান আওয়ার আগে দুপুর 12টার দিকে লি ওসওয়াল্ড বুক ডিপোজিটরির 6th ফ্লোরে তার সহকর্মীদের সাথেই ছিলেন। লাঞ্চের সময় সবাই নিচে নেমে এলেও ওসওয়াল্ড একাই সেখানে থেকে যান। ঠিক 12:30 প্রেসিডেন্টের মোটরক্যাডটি যখন বুক ডিপোজিটরির সামনে এসে বামে মোড় নেয়, অমনি পুরো এলাকা পরপর কয়েকটি গুলির আওয়াজে কেঁপে ওঠে। একটি গুলি প্রেসিডেন্টের ঘাড়ে এবং অন্যটি তার মাথায় লাগে। লিমুজিনের ড্রাইভার মুহূর্তের মধ্যেই গাড়িটিকে দ্রুত গতিতে নিরাপদ স্থানে নিয়ে যাওয়ার চেষ্টা করে। হামলার পরপরই মোটরক্যাডের একজন পুলিশ অফিসার 6th ফ্লোরের জানালায় এক ব্যক্তিকে বন্দুক হাতে দেখতে পান, কিন্তু তিনি দ্রুত বিল্ডিংয়ের ভেতরে প্রবেশ করলেও সেখানে কাউকেই পাননি। আর কিছুক্ষণের মধ্যেই পুলিশ ও এফবিআই পুরো ভবনটি সিল করে দেয়, কিন্তু ততক্ষণে লি ওসওয়াল্ড সেখান থেকে পালিয়ে গেছেন। তিনি তার রুমে গিয়ে ড্রেস চেঞ্জ করে পিস্তল সহ বাইরে বেরিয়ে আসেন। পথে টহলরত একজন পুলিশ অফিসার তাকে সন্দেহ করে থামাতে গেলে ওসওয়াল্ড তাকে লক্ষ্য করে 4টি গুলি করেন এবং অফিসারটি ঘটনাস্থলেই মারা যান। এরপর ওসওয়াল্ড একটি সিনেমা হলে গিয়ে লুকিয়ে পড়েন, যেখান থেকে পুলিশ তাকে গ্রেফতার করে সদর দফতরে নিয়ে যায়। পরবর্তী 2 দিন পুলিশ, এফবিআই এবং সিআইএ ওসওয়াল্ডকে কঠোর জিজ্ঞাসাবাদ করে, কিন্তু আশ্চর্যের বিষয় হলো এই দীর্ঘ জেরার কোনো অডিও বা ভিডিও রেকর্ডিং তাদের কাছে রাখা হয়নি। বন্ধুরা, 24শে নভেম্বর তাকে যখন অন্য একটি জেলে ট্রান্সফার করা হচ্ছিল, তখন মিডিয়া ও পুলিশের সামনে এক ব্যক্তি লি ওসওয়াল্ডকে গুলি করে হত্যা করে। আর এভাবেই জন এফ কেনেডির কেস ক্লোজ করা হয়। কিন্তু কিছু উইটনেস জানিয়েছেন যে লি ওসওয়াল্ড ওই ব্যক্তি নন যাকে 6th ফ্লোর থেকে রাইফেল হাতে দেখা গিয়েছে। তবে মৃত্যুর আগে ওসওয়াল্ড মিডিয়ার সামনে বারবার চিৎকার করে বলতে থাকেন, আমি নির্দোষ, আমাকে বিনা কারণে ফাঁসানো হচ্ছে। তদন্তকারীদের দাবি অনুযায়ী লি ওসওয়াল্ড অত্যন্ত চতুরতার সাথে একা এই পুরো পরিকল্পনা সাজিয়েছিলেন। কিন্তু প্রশ্ন হলো, যিনি এত নিখুঁতভাবে বিশ্বের সবচেয়ে ক্ষমতাশীল দেশের প্রেসিডেন্টকে হত্যা করতে পারেন, তিনি পালিয়ে যাওয়ার সময় কেন এত কাঁচা ভুল করবেন? বন্ধুরা, ওসওয়াল্ডের মৃত্যুর পর এই থিওরি আরও জোরালো হয় যে নেপথ্যের মূলে যারা আছে তারাই লি ওসওয়াল্ডকে চিরতরে স্তব্ধ করে দিয়েছে। অনেকেরই বিশ্বাস এই ষড়যন্ত্রে গোয়েন্দা সংস্থাগুলোর ভেতরের কিছু মানুষও জড়িত ছিল, কারণ লি ওসওয়াল্ড ছিলেন একজন প্রাক্তন ইউএস মেরিন সেনা এবং তার ওপর এফবিআই এর আগে থেকেই নজরদারি ছিল। তার সত্ত্বেও কেন তার ব্যাপারে সিক্রেট সার্ভিসকে সতর্ক করা হয়নি, তা আজও এক বড় প্রশ্ন।
এমনকি তদন্তের সময়ও 6th ফ্লোর থেকে উদ্ধার হওয়া বুলেটের খোসাগুলোর কোনো ছবি না তুলেই সরিয়ে ফেলা হয়েছিল এবং পরবর্তীতে নতুন করে সেখানে বুলেট রেখে ছবি তোলা হয় এবং পুলিশের তৈরি প্রাথমিক ভিডিও ফুটেজটিও রহস্যজনকভাবে উধাও হয়ে যায়। বন্ধুরা, তবে এই ঘটনার সবচেয়ে বড় রহস্যময় চরিত্রে ছিলেন স্কার্ফ পরিধান করা একজন নারী, যার কথা এই ভিডিওর শুরুর দিকে আমি আপনাদের বলেছিলাম। বন্ধুরা, এ ধরনের স্কার্ফকে বাবুস্কা স্কার্ফ বলা হয়। এই ইনসিডেন্টের পর থেকেই এই মিস্টেরিয়াস নারীকে বাবুস্কা লেডি নামে নাম দেয়া হয়। অনেকেরই ধারণা এই মিস্টেরিয়াস নারী জন এফ কেনেডির হত্যাকাণ্ডের সাথে জড়িত, কারণ জন এফ কেনেডির শ্যুট করার পরবর্তী সময়টুকুতে ধারণ করা প্রায় প্রতিটি ছবি ও ভিডিওতে স্কার্ফ পরা এই নারীকে দেখা গেছে, যিনি অত্যন্ত স্থিরভাবে মার্ডার প্লেসের বিভিন্ন ছবি তুলেছিলেন। ধারণা করা হয় তার ক্যামেরায় এই ঘটনার সবচেয়ে বড় প্রমাণটি ছিল, কিন্তু আজ পর্যন্ত FBI বা কোনো গোয়েন্দা সংস্থা এই নারীর আসল পরিচয় খুঁজে পাননি। এখন বন্ধুরা, জন এফ কেনেডির হত্যাকাণ্ড কি আসলেই একজন একাকী শুটারের উন্মাদনা ছিল, নাকি ইতিহাসের সবচেয়ে বড় রাষ্ট্রীয় ষড়যন্ত্র? 60 বছর পেরিয়ে গেলেও এই প্রশ্নের সঠিক উত্তর আজও ইতিহাসের পাতায় এক অমীমাংসিত রহস্যই রয়ে গেছে। কেমন লাগলো আমার আজকের এই এপিসোড জানাতে পারেন কমেন্ট বক্সে। এরকম আরও ইনফরমেটিভ ভিডিও পেতে ফলো এবং সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। দেখা হবে আগামী এপিসোডে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন প্রতিদিন।